নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। পড়ছিলাম গল্প ২৬ জন লোক আর একটি মেয়ে। গল্পটি লিখেছেন ম্যাক্সিম গোর্কি, রুশ ভাষা থেকে অনুবাদ করেছেন শ্রী শুভেন্দু সরকার। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প পাঠ ভালো লাগলে একটি লাইক দেবেন। শুরু করছি শেষ অংশটুকু। এইভাবে তখনকার মতো তর্কের সমাপ্তি ঘটল। 1 মাস কেটে গেল। সৈনিক মিষ্টি রুটি তৈরি করলো, মেয়েদের সঙ্গে বেরিয়ে কাটালো, মাঝে মাঝেই আমাদের সঙ্গে দেখা করতে এলো। কিন্তু যে মেয়েদের মন সে জয় করতে পেরেছিল তাদের সম্পর্কে আমাদের কিছুই বলল না। সে কেবল গোঁফ পাকাতে আর ঠোঁট চাটতে থাকতো। তানিয়া আগের মতোই খাস্তা বিস্কুট দিতে আসতো এবং সে ছিল আগের মতোই ছটফটে, মিষ্টি আর ভদ্র। আমরা সৈনিকের প্রসঙ্গে কথা তুলতাম। সে তাকে চোখ পিটপিটে পুতুল বলে ডাকত। তানিয়া সৈনিককে আরও অনেক মজার মজার নাম দিয়েছিল। তাতে আমরা মানসিক শান্তি পেয়েছিলাম। আমরা আমাদের ছোট্ট তানিয়াকে নিয়ে গর্বিত ছিলাম। যখন দেখতাম অন্য মেয়েরা সৈনিকের প্রায় গলা ধরে ঝুলত, সৈনিকের প্রতি তানিয়ার মনোভাব আমাদের উৎসাহিত করত, আর তানিয়ার প্রভাব আমাদের উপর আগের মতোই অটুট ছিল। সৈনিকের উপর আমাদের বরং কিছুটা করুণার মনোভাবই ছিল। তানিয়াকে আমরা আগের চেয়েও বেশি ভালোবাসতাম, আর সকালবেলায় তাকে আরও নরমভাবে আর আনন্দের সঙ্গে অভ্যর্থনা জানাতাম। একদিন সৈনিক আমাদের কারখানায় এলো। সেদিন তার পানের মাত্রাটা একটু বেশিই হয়ে গিয়েছিল। সে আমাদের ঘরে বসে হাসতে শুরু করলো। আমরা তার হাসির কারণ জিজ্ঞেস করায় সে বলল, আমাকে নিয়ে দুজন নিজেদের মধ্যে ঝগড়া করে, লিদা আর গ্রুসা। তোমরা বোধহয় দেখেছো যে ওরা নিজেদের মধ্যে কি করে। রোজ রোজ চিৎকার, হাহা, একে অপরের চুল টেনে ধরে মেঝেতে হ্যাচড়াতে থাকে, তারপর তার উপরে উঠে হা 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 একে অপরকে খামচে দেয়, জামা কাপড় ছিঁড়ে দেয়। কি মজার ব্যাপার, তাই না? মেয়েরা কেন মারামারি করে না, খালি খামচাখামচি করে। সে একটা বেঞ্চের উপর বসেছিল। তাকে খুব পরিষ্কার, স্বাস্থ্যবান আর খুশি দেখাচ্ছিল। সে না থেমেই হেসে যাচ্ছিল। আমরা কিছু বললাম না। সে আজকে আমাদের কাছে খুবই বিরক্তিকর হয়ে উঠেছিল। আমার কেন যে মেয়েদের ব্যাপারে এত ভালো ভাগ্য, এটা একটা ব্যাপার বটে। আমি একবার চোখ টিপি আর একেবারে ম্যাজিক ঘটে যায়। সৈনিক তার সোনালি রোমে ভরা সাদা হাত তুলে সজোরে হাঁটুর উপর নামিয়ে এনে চাপড় মারল। সে আমাদের বেশ তৃপ্তির সঙ্গে খুঁটিয়ে লক্ষ্য করে, যেন মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সফলতায় নিজেই বেশ অবাক হয়ে গেছে। তার বিশাল চেহারায় তৃপ্তির প্রকাশ ঘটে যখন ঘন ঘন ঠোঁট চাটতে থাকে। আমাদের সর্দার চুল্লিতে বেলচা দিয়ে আওয়াজ করে হঠাৎই বেশ রাগ রাগ গলায় বলে উঠল, ফাড় গাছেদের উপড়ে ফেলতে আর কি আনন্দ আছে? আমি দেখতে চাই তুমি পাইন গাছকে কি করতে পারো। কি? তুমি কি আমাকে কিছু বললে? সৈনিক জিজ্ঞাসা করল। হ্যাঁ, তুমি কিছু বললে? কিছু মনে করো না, ছেড়ে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপারে বলছো বলো তো? তুমি পাইন গাছ বলতে কি বোঝাতে চাইছো? আমাদের সর্দার কোনো উত্তর দিল না। তার বেলচা উনুনের মধ্যে ঢুকে গিয়ে বিস্কুটগুলোকে নাড়াচাড়া করতে লাগলো, আর তৈরি হয়ে যাওয়া বিস্কুটগুলোকে শব্দ করে মেঝেতে ফেলতে লাগলো, যেখানে অন্যান্য ছেলেরা সেগুলোকে থাকে থাকে সাজিয়ে রাখছিল। সে যেন সৈনিককে ভুলেই গিয়েছিল। কিন্তু সৈনিক হঠাৎই উত্তেজিত হয়ে পড়ল। সে হঠাৎ দাঁড়িয়ে উঠে উনুনের দিকে এতটাই এগিয়ে গেল যে সর্দারের বেলচা তার বুকে লেগে যেতে পারত, কারণ সেটা রুটিগুলোকে উনুন থেকে বের করে আনার জন্য বাতাসের তালে তালে দুলছিল।
এই, এদিকে দেখো, তুমি কি বলতে চাইছো? এটা আমার অপমান। কেন? এখানে কোন মেয়েটা আছে যে আমার ডাক ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? আমি কাউকে ভয় পাই না, আর তুমি কি না আমার বিরুদ্ধে ইঙ্গিত করছো? সত্যি সে খুবই রেগে গিয়েছিল। দেখা যাচ্ছিল যে সৈনিকের আত্মসম্মান নির্ভর করত সে কজন মেয়েকে ফুসলাতে পারে তার উপর। বোধহয় ওটাই একমাত্র বিষয় ছিল যেটা নিয়ে সে গর্ব করতে পারত। একমাত্র এই বিষয়েই সে নিজেকে মানুষ বলে অনুভব করতে পারত। পৃথিবীতে কিছু লোক আছে যাদের কাছে জীবন রক্ত মাংস ছাড়া আর উন্নত কিছু নয়। এরা সারা জীবন ধরে এটা উপভোগ করে। এটাই তাদের কাছে জীবনধারার একমাত্র উৎস। এটা নিয়ে যখন তারা দুঃখ পায় তখন তারা সেই দুঃখ নিয়েও বিলাস করে। তারা তখন এই বিষয়ে অভিযোগ করে, আর এভাবেই তারা তাদের কাছের লোকজনের উপর প্রভাব বিস্তার করতে চায়। তারা মানুষের সহানুভূতি চায়। বোধহয় এটাই তাদের জীবনের কাছে একমাত্র পাওনা। তাদের রোগের হাত থেকে মুক্তি দাও, তাদের সারিয়ে তোলো, দেখবে তাদের অস্তিত্বই সংকটে পড়বে, তারা শূন্যতায় ভুগবে। কোনো কোনো সময় মানুষের জীবন এতটাই নিঃসঙ্গ যে সে তার দোষ ত্রুটিগুলোই লালন পালন করে আর তার উপরেই জীবন ধারণ করে। কেউ কেউ বলতেই পারে যে মানুষের স্বাভাবিক ঝোঁক তার দোষ ত্রুটির দিকে, কারণ সে তা করে তার জীবনের গতানুগতিকতার থেকে মুক্তি পাওয়ার জন্য। সৈনিক ঝট করে ঘুরে দাঁড়ালো। আমাদের সর্দারকে সে বলে উঠল, বলো, কে সে? কার কথা বলছো? বলবো? সর্দার তার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলো। তুমি তানিয়াকে চেনো? হ্যাঁ, তাতে কি? এই তো, তুমি চেনো তাহলে। দেখি ওখানে তুমি কি করতে পারো। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। ওকে, এ তো থুতু ফেলার মতোই সহজ কাজ। আচ্ছা, সে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবে। কেন, ও কি? আরে 1 মাসও লাগবে না। তুমি পাগল, বুঝলে সৈনিক, তুমি পাগল। 15 দিন লাগবে। আমি তোমাকে দেখিয়ে দেব। কার কথা বললে? তানিয়া। হুম, আচ্ছা আচ্ছা, এবার যাও দেখি, কেটে পড়ো। 15 দিন, ঠিক 15 দিন আমার ম্যাজিক খেটে যাবে, দেখো তখন। দূর হও। আমাদের সর্দার রুটিওয়ালা হঠাৎই রেগে উঠে তার বেলচা বাগিয়ে ধরল। সৈনিক অবাক হয়ে পিছিয়ে গেল আর আমাদের সবাইকে একবার দেখে নিয়ে ধীরে ধীরে বলে উঠল, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। যতক্ষণ এই কথোপকথন চলছিল আমরা শান্তই ছিলাম। আমাদের প্রত্যেকেরই স্বার্থ ওই কথোপকথনের সঙ্গে জড়িয়েছিল। কিন্তু সৈনিক ঘর থেকে বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আমরা চিৎকার করে কথা বলতে শুরু করলাম। আমাদের মধ্যে থেকেই একজন চিৎকার করে সর্দারকে বলল, এটা তুমি খুব খারাপ একটা জিনিস শুরু করলে পাভেল। নিজের কাজ করোগে যাও। সর্দার ধমকে উঠল। আমরা বুঝতে পারছিলাম যে এবার সৈনিক মরিয়া হয়ে চেষ্টা করবে আর তানিয়া সত্যিই বিপদের মুখে পড়েছে। তবুও তানিয়ার বিপদ বুঝতে পারা সত্ত্বেও আমাদের একটা রোমাঞ্চকর অনুভূতি, এক অপরিসীম কৌতূহল হচ্ছিল কি ঘটে তা দেখার জন্য। তানিয়া কি নিজেকে সৈনিকের হাত থেকে বাঁচাতে পারবে? আমরা সবাই সমস্বরে বলে উঠলাম, তানিয়া, সে ওকে কাছেই ঘেঁষতে দেবে না, সে অত সস্তা নয়। আমরা আমাদের দেবীর পরীক্ষার জন্য তৈরি ছিলাম। আমরা একে অপরকে জোর দিয়ে বোঝাতে চাইছিলাম যে আমাদের দেবী কখনো এইসব ব্যাপারে থাকতে পারে না। আমরা এই আলোচনা এই বলে শেষ করলাম যে আমরাই সৈনিককে বড় বেশি উস্কানি দিয়ে ফেলেছি। সেই থেকে আমাদের জীবনে এক নতুন উত্তেজনা এলো, যা আমাদের জীবনে আগে কোনো দিন আসেনি। সারাদিন ধরে এই বিষয় নিয়ে আলোচনা করতাম। এমনকি আমরা যেন আরও চালাক হয়ে উঠলাম, আরও ভালো করে কথা বলতে শিখলাম, যেন শয়তানের সঙ্গে একটা নতুন খেলা খেলতে শুরু করেছিলাম। আমাদের তরফে যেন বাজি ছিল ছোট্ট তানিয়া। আমরা যখন খবর পেতে শুরু করলাম যে সৈনিক তার টুনিরে যত রকম অস্ত্র ছিল তানিয়াকে জয় করার,
সবকটাই প্রয়োগ করতে শুরু করেছে, তখন আমাদের উত্তেজনার পারদ যেন চরমে উঠে গেল। আমরা খেয়ালই করছিলাম না যে মালিক এই উত্তেজনার সুযোগে আমাদের দিয়ে বেশি কাজ করিয়ে নিচ্ছিল। আমাদের দিয়ে সে রোজ 14 পুদ ময়দার বিস্কুট তৈরি করিয়ে নিচ্ছিল। আমরা এত কাজ করেও ক্লান্ত হচ্ছিলাম না। তানিয়ার নাম সারাদিন মুখে লেগে থাকতো। আমাদের কাছে সে যে সকালে আসতো তার জন্য আগ্রহে অপেক্ষা করে থাকতাম। মাঝে মাঝে দেখতে পাচ্ছিলাম যে আমাদের কাছে এখন যে আসছে সে অন্য এক তানিয়া। আমরা যাকে চিনি সে তানিয়া নয়। যাই হোক, আমরা তাকে তার বিপদের বিষয়ে কিছুই বলিনি, তাকে কোনো প্রশ্নও করিনি। আগের মতোই ভালোবাসার সঙ্গে তাকে অভ্যর্থনা জানাতাম, কিন্তু তার প্রতি আমাদের মনোভাব কি যেন একটা ঢুকেছিল। এটা আগে আমাদের মধ্যে ছিল না। এ যেন নতুন কোনো পদার্থ, কৌতূহল, নিখাত কৌতূহল, যা ঠান্ডা এবং ইস্পাতের ধারালো ফলার মতোই। ছেলেরা, সময় হয়ে গেছে, আমাদের সর্দার কারিগর এক সকালে কাজ শুরু করেই বলে উঠল। আমরা সকলেই তার সতর্কবাণী ছাড়াই তা জানতাম। আমরাও কাজ শুরু করে দিলাম। তানিয়াকে লক্ষ্য করো, সে এক্ষুনি আসবে, সর্দার বলে উঠল। আমাদের একজন বলে উঠল, চোখে দেখে অনেক কিছুই বোঝা যায় না। আবার একটা সজীব তর্ক শুরু হলো। আজ আবার আমরা জানতে পারবো যে আমাদের মণিমাণিক্য যাতে রেখেছি সেই আধার কত বেশি অমলিন। সেই দিনই আমরা প্রথমবার অনুভব করলাম যে বড্ড বেশি ঝুঁকি নেওয়া হয়ে গেছে। আমাদের দেবীকে এই যে পরীক্ষায় ফেলেছি তা দেবীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলতে পারে। আমরা কিছুদিন ধরেই শুনতে পাচ্ছিলাম সৈনিক তানিয়ার মনোযোগ আকর্ষণ করার জন্য তার পেছনে আদা জল খেয়ে লেগেছে, কিন্তু সৈনিকের প্রতি তানিয়ার কি মনোভাব আমরা কখনোই তার কাছ থেকে তা জানতে চাইনি। সে রোজ বিস্কুট নিতে আগের মতোই আসতো। সেই দিনও তার গলার স্বর শুনতে পেলাম, বন্দি পাখির দল, আমি এসেছি। আমরা ব্যস্ত হয়ে উঠলাম তাকে ভেতরে আসার জন্য। আর যখন সে এলো আমরা তাকে স্বাগত জানালাম এক অস্বাভাবিক নীরবতায়, যা আগে কোনোদিন ঘটেনি। আমরা তার দিকে চেয়ে রইলাম। আসলে ঠিক করতে পারছিলাম না যে তাকে কি বলবো আর কি জিজ্ঞাসা করব। আমরা নীরব জনতা হয়ে তার সামনে দাঁড়িয়ে রইলাম। আমাদের এই অস্বাভাবিক আচরণে সেও হতবাক হয়ে গিয়েছিল। হঠাৎ খেয়াল করলাম তার হতচকিত চাউনি যেন খুবই উদ্বিগ্ন, আর তার চোখ অনবরত নাড়াচাড়া করছিল। তারপর ধরা ধরা গলায় সে জিজ্ঞাসা করল, তোমরা এইরকম অদ্ভুত ব্যবহার করছো কেন? আশ্চর্য, তোমার খবর কি? বিরূপাত্মক ভঙ্গিতে সর্দার কারিগর তার চোখে চোখ রেখে জিজ্ঞাসা করল। আমার আবার কি খবর? না, কিছু না। ভালো কথা, এখন আমায় বিস্কুট দাও তাড়াতাড়ি, অনেক সময় আছে। সর্দার তার মুখ থেকে চোখ না সরিয়ে বলে উঠল। তানিয়া হঠাৎই ঘুরে দাঁড়ালো আর দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সর্দার তার বেলচা তুলে নিয়ে উনুনের দিকে ঘুরে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে বলে উঠল, হ্যাঁ, ও ধরা পড়েছে। সৈনিক তার ম্যাজিক দেখিয়েছে। আমরা টেবিলের কাছে তাড়াহুড়ো করে চলে এলাম, যেমন একপাল ভেড়া একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করে। তাড়াতাড়ি যে যার টেবিলে গিয়ে কাজ করতে বসে গেলাম। তারপর একজন বলে উঠল, হয়তো তা নয়, চুপ করো, যথেষ্ট হয়েছে। সর্দার চেঁচিয়ে উঠল। আমরা সবাই তাকে বুদ্ধিমান লোক বলেই জানতাম, আমাদের চেয়ে অনেক অনেক বেশি চালাক। তাই তার এই চিৎকারে আমরা বুঝতে পারলাম যে সৈনিকের জয় সম্পর্কে তার আর কোনো সন্দেহ নেই। আমরা দুঃখ পেলাম, বিচলিতও হলাম। ঘড়িতে যখন 12টা বাজলো, খাওয়ার সময়, সৈনিক আমাদের কারখানায় এলো। যেমন থাকে তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা অন্যান্য সময়ের মতোই আমাদের চোখের দিকে সোজা তাকিয়ে রইল। আমরা বরং তার চোখের দিকে তাকাতে অস্বস্তি বোধ করতে লাগলাম। ভালো কথা মশাইরা, তোমরা দেখতে চাও একজন সৈনিক কি করতে পারে? সে বেশ গর্বের সঙ্গে বলে উঠল, একবার বাইরে গিয়ে বেড়ার ফাঁক দিয়ে দেখে নাও, বুঝলে? আমরা দল বেঁধেই বাইরে গেলাম।
একে অপরের প্রায় ঘাড়ে উঠে পড়ে কাঠের দেওয়ালের ফাঁকে চোখ রাখলাম। উঠোনে চোখ পড়ল। আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একটু বাদেই তানিয়া উদ্বেগে ভরা চাউনি নিয়ে দ্রুত পায়ে বরফ আর কাদা এড়িয়ে সেখানে এসে ঢুকলো। সে গুদামের দরজা দিয়ে ভেতরে ঢুকে গেল। তারপর সৈনিকও শীষ দিতে দিতে সেখানে ঢুকে পড়ল। তার হাত পকেটে গোজা, আর সে কেবলই তার গোফে জিভ ঠেকাচ্ছিল। বাইরে বৃষ্টি পড়ছিল, আর আমরা দেখতে পাচ্ছিলাম যে কিভাবে বৃষ্টির ফোঁটাগুলো গর্তে জমে থাকা জলের উপর এসে পড়ছিল। সেদিনটা ছিল একটা ধূসর রঙের স্যাঁতস্যাঁতে দিন। চারিদিক কেমন যেন অন্ধকার করে আসছিল। বাড়ির ছাদে তখনও বরফ জমেছিল। একদিন উঠোনে বরফ আর কাদা মিশে কালো কালো চাঁই হয়ে গেছিল। ছাদেও বরফ ঢাকা ছিল ধুলোর বাদামি আস্তরণে। এই ঠান্ডা আবহাওয়ায় কাঠের দেওয়ালের পাশে অপেক্ষা করা। প্রথমে গুদাম থেকে যে বেরিয়ে এলো সে আমাদের সৈনিক। সে ধীরে ধীরে উঠোন দিয়ে হেঁটে গেল, গোফ চাটতে চাটতে। তার হাত দুটো পকেটে গোজা, সেই চিরপরিচিত ভঙ্গি। তারপর তানিয়া বেরিয়ে এলো, আর চোখ দুটো আনন্দে আর খুশিতে ঝলমল করছিল। ঠোঁট দুটোয় ফুটেছিল হাসি। সে যেন স্বপ্নের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। আমরা সহ্য করতে পারছিলাম না। আমরা হঠাৎ সকলে দরজার দিকে দৌড়ে গেলাম। উঠোনের দিকে যেন আমরা ছিটকে গেলাম, আর তানিয়াকে উদ্দেশ্য করে শীষ দিতে লাগলাম। টিটকারি, চিৎকার সবই যেন তার দিকে ছুঁড়ে দিতে লাগলাম। সে যখন আমাদের দেখতে পেল, যেন একটা পাথরের মূর্তিতে পরিণত হলো। তার পা যেন কাদায় আটকে গেল। আমরা তাকে ঘিরে ধরলাম আর তাকে অভিশাপ দিতে থাকলাম। তার দিকে আমরা এক বিষাক্ত চাউনি হেনে ব্যঙ্গ বিদ্রুপের যত বান ছিল উজাড় করে দিতে লাগলাম। আমরা কোনো তাড়াহুড়ো করছিলাম না, কারণ দেখছিলাম যে আমরা তানিয়াকেই ঘিরে ফেলেছি, তাই সে চলে যেতে পারছিল না। আমাদের হৃদয়ের যত ঘৃণা আমরা তার উপর বর্ষণ করছিলাম। আশ্চর্যের কথা এই যে আমরা কিন্তু তাকে শারীরিকভাবে কোনো রকম আঘাত করে বসিনি। সে আমাদের মধ্যেই দাঁড়িয়েছিল আর মাথাটা কেবল এদিক ওদিক ঘোরাচ্ছিল। সে আমাদের অপমানজনক কথাগুলো শুনছিল, আর আমরা আমাদের অন্তরের যত বিষ ছিল তা উগরে দিচ্ছিলাম আমাদের এককালের অতি আপনার ভালোবাসার ধন তানিয়ার উপর। তার মুখ দেখে মনে হচ্ছিল সে যেন প্রাণহীন মূর্তি। তার নীল চোখ এক মুহূর্ত আগেও যা আনন্দে উদ্বেল ছিল তা কেমন নিষ্প্রাণ হয়ে গিয়েছিল। সে হাঁপাচ্ছিল আর তার ঠোঁট বেঁকে গিয়েছিল। আর আমরা তাকে যারা ঘিরে দাঁড়িয়েছিলাম আমাদের সব রাগ ঢেলে দিচ্ছিলাম তার উপর। সে কি আমাদের লুণ্ঠন করেনি? সে ছিল আমাদের। আমরা আমাদের শ্রেষ্ঠ অনুভূতিগুলো তাকেই অর্পণ করেছিলাম। হতে পারি আমরা গরিব ভিখারির দল, কিন্তু আমরা ছিলাম ২৬ জন, আর সে একা। এ অপরাধ ক্ষমার অযোগ্য। এখন তাকে কি অপমানটাই না করলাম। সে একটা কথাও বলল না, কিন্তু তার চোখে ফুটে উঠেছিল আতঙ্ক, আর শরীর বেয়ে যেন একটা কাঁপুনি নেমে গেল। আমরা চেঁচালাম, আওয়াজ করলাম, গো গো করে উঠলাম। অন্যরাও আমাদের সঙ্গে যোগ দিল। আমাদের একজন তানিয়ার ব্লাউজের হাতা ধরে টান দিল। হঠাৎ তানিয়ার চোখ ঝলসে উঠল। সে হাত তুলে ধীরে সুস্থে তার চুল ঠিক করলো। তারপর আমাদের মুখের দিকে তাকিয়ে দৃঢ় অথচ শান্ত স্বরে বলে উঠল, ও দুঃখী বন্দি পাখির দল। তারপর সে আমাদের দিকে এগিয়ে এলো, যেন আমরা সেখানে নেই। সত্যিই তো, আমরা তো আর তার চলার পথে ছিলাম না। যখন সে আমাদের গোল করে ঘিরে রাখা জায়গাটা থেকে বেরিয়ে গেল, তখন সে গর্বোদ্যত ভঙ্গিতে বলে উঠল, ওহ নোংরা শুয়োরের দল, জানোয়ার কোথাকার। তারপর সে চলে গেল সোজা, সৌন্দর্য আর গর্বে মাখামাখি হয়ে। উঠোনে কাদার মাঝে আমরা দাঁড়িয়ে রইলাম। মাথার উপরে ধূসর আকাশ সাক্ষী ছিল, আর বৃষ্টি পড়ছিল। সূর্যের কোনো চিহ্ন ছিল না। আমরা আমাদের সেই পাথরের স্যাঁতস্যাঁতে জেলখানায় ফিরে এলাম। সূর্য এই জানলা দিয়ে
কোনো দিনই মুখ বাড়ায় না, আর তানিয়াও এখন থেকে আর কখনো এখানে আসবে না। গল্প পাঠ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সকলে খুব ভালো থাকবেন।